অ্যাডমিশন ভর্তি যোদ্ধা যারা তোমরা রয়েছো, তোমাদের জন্য আজকের এটা আমাদের অ্যাডমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং তোমাদের ভীতির একটা কারণ হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের ইংরেজি গ্রামার টপিকটা। অর্থাৎ ইংরেজি গ্রামার আমরা কোথা থেকে পড়বো, কি পড়বো বা কোন টপিকগুলো পড়বো, এই বিস্তারিত আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করবো। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তোমাদেরকে দেবো, যেটা যদি তোমরা ভালো মতো ফলো করতে পারো তাহলে ইংরেজি গ্রামারের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। ঠিক আছে, তো প্রস্তুতি অর্থাৎ রোডম্যাপটা আসলে কি, কিভাবে প্রস্তুতিটা নিবা, এটা নিয়ে আজকে তোমাদের সাথে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই আমাদের ফার্স্ট টাইম ব্যাচে এখন ভর্তি চলছে 1500 টাকা ছাড়ে, এবং ভর্তি হইলেই তোমরা 3টা ডাইজেস্ট পাবা, খুবই অসাধারণ 3টা ডাইজেস্ট। এবং এই 3টা ডাইজেস্টে তোমরা যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে বা রিটেন প্র্যাকটিস করার ক্ষেত্রে খুবই অসাধারণ দুটো বই। ঠিক আছে, অর্থাৎ এটা পুরোটাই হচ্ছে তোমার প্রস্তুতির জন্য। এখানে আমাদের মেন্টর প্যানেলগুলো রয়েছে। তো আমাদের প্রথমেই যেটা জানতে হবে ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেটা হচ্ছে টপিক কোনগুলা। অর্থাৎ একটি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কি কি পড়তে হবে। ঠিক আছে, মানে কোন জায়গা থেকে পড়বো ওটা পরের বিষয়, কি পড়তে হবে এটা আমাদেরকে খুব আগে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি প্রথম যে টপিকটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে এই নাউন টপিকটা আমাদের পড়তে হবে। এখন নাউনের কি পড়বো, অনেকে কি করে কি যে নাউনের ধরো যে মানে নাউন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এগুলো অনেক সময় পড়ে থাকে, বা দেখা যায় নাউনের সংজ্ঞাও অনেক সময় স্টুডেন্টরা পড়ে ফেলে। তো আমাদের আসলে নাউন থেকে কি কোন জিনিসগুলো পড়তে হবে খেয়াল করো। নাউন থেকে তোমরা কি পড়বা, প্রথমত নাউনের প্রকারভেদগুলো পড়ে নিবা। কি পড়বা, প্রকারভেদগুলা, অর্থাৎ কমন নাউন কোনগুলা, প্রপার নাউন কোনগুলা, কালেকটিভ নাউন কোনগুলা, ম্যাটেরিয়াল কোনগুলা, কাউন্টেবল আনকাউন্টেবল কোনগুলা। অর্থাৎ প্রত্যেকটা নাউনের যে ভাগগুলা রয়েছে, মানে একটা শব্দ দিলে যেন তুমি বলতে পারো যে অমুক ওয়ার্ডটা অমুক নাউনের ভিতর পড়তেছে, এটা কি কমন নাউন না কালেকটিভ নাউন। অর্থাৎ নাউনের প্রকারভেদটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং প্রকারভেদ পড়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে নাউনের পূর্বে আমাদের কোন ডিটারমিনারগুলো বসবে। অর্থাৎ আমরা যখন দেখবা নাউন টপিকটা পড়বা তোমাদের লিটেলের ব্যবহার আসবে, মেনির ব্যবহার আসবে, মাচের ব্যবহার আসবে। হ্যাঁ, কোন নাউনের পূর্বে ফিউ বসবে, কোন নাউনের পূর্বে লিটল বসবে। অর্থাৎ এই যে ডিটারমিনারগুলা, এই ডিটারমিনারের ব্যবহারটা নাউন টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ তোমাকে আগে নাউনগুলো চিনতে হবে, কোন নাউনটা কোন প্রকার, তারপরে সেই নাউনগুলোর পূর্বে আসলে কোন ডিটারমিনারটা আমরা ইউজ করব এটা তোমাদের জানতে হবে। এর পাশাপাশি নাউনের সাথে রিলেটেড যেটা সেটা হচ্ছে নাম্বার। অর্থাৎ নাউনটা সিঙ্গুলার প্লুরাল আইডেন্টিফিকেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো নাউন থেকে আমরা জাস্ট 3টা টপিক পড়বো। এক, এই নাউনের প্রকারভেদগুলো, অর্থাৎ নাউন কোন শব্দটা কোন নাউনের ভিতর পড়তেছে এবং সেই নাউনের পূর্বে আমরা কোন ডিটারমিনারগুলো ইউজ করতে পারি, এবং নাম্বার। নাউন থেকে এই 3টা টপিক আমরা পড়বো। আচ্ছা, এবার আসো প্রোনাউনের ক্ষেত্রে আমরা আসলে কি পড়বো। প্রোনাউনের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি পড়বো, প্রথমেই আমাদের প্রোনাউনের যে প্রকারভেদগুলো পড়বো। প্রত্যেক জায়গাটাতে আমরা প্রকারভেদগুলো পড়ে নেব, এবং এই যে প্রোনাউনগুলোর যে ফাংশন, প্রোনাউনগুলোর কি পড়বো, প্রোনাউনগুলোর ফাংশনটা আমরা পড়ে নিব। ঠিক আছে, অর্থাৎ আমার একটা বাক্যে কোথায় আমি হু বসাবো, কোথায় আমি হুম বসাবো, কোথায় আমি সাবজেক্টিভ ফর্ম বসাবো, কোথায় আমি অবজেক্টিভ ফর্ম বসাবো, কোথায় আমি পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো, বা কোথায় পসেসিভ প্রোনাউন বসাবো, কোথায় আমি রিলেটিভ প্রোনাউনগুলা কোথায় কিভাবে ব্যবহার করব। অর্থাৎ এই প্রকারভেদগুলোর যে ফাংশন, সেই ফাংশনগুলো আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্বের ব্যাপার ক্ষেত্রে যেটা দেখতে হবে যে আমাদের কি কি ভার্বগুলো রয়েছে, এবং তুমি যদি ভার্ব ভালোভাবে পড়তে পারো তাহলে তুমি নাউনের সাথে অনেক সময় কাজ করতে পারবা। অর্থাৎ ভার্বের যে প্রকারভেদগুলো একটু পড়ে ফেলবা, যে ভার্বের প্রকারভেদগুলো আইডেন্টিফিকেশন, যে এই ভার্বটা আসলে কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, এই ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এই যে ভার্ব যে চেনা, এই ভার্ব চেনার ওপরে কিন্তু আমাদের পুরো গ্রামারটা নির্ভর করতেছে। তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়বা তখন তোমার ভার্ব লাগবে, তুমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা তোমার ভার্ব লাগবে, তুমি যখন সেন্টেন্স পড়বা তোমার সেখানে ভার্ব লাগবে, তুমি যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বা তোমার সেখানে ভার্ব লাগবে। অর্থাৎ ভার্বের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা আর হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা। এর পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই জিনিসগুলো খুব ভালোভাবে করবে একদম, মানে এইগুলাতে যেন কোনো সন্দেহ না থাকে, মানে এগুলা যেন তুমি একদম এক ঝলক তুমিও যেন পড়াইতে পারো এমনভাবে তোমাকে পড়তে হবে এই টপিকগুলো। ঠিক আছে, আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে ফাংশনটা আমাদের এটা দেখতে হবে। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি কি ফাংশন করে, একটা বাক্যের কোন কোন পজিশনে বসতে পারে।
ঠিক আছে, একটা বাক্যের কোন কোন পজিশনে বসতে পারে। ঠিক আছে, তার মানে এই যে পার্টস অফ স্পিচ, সহজ কথায় এই পুরো যে পার্টস অফ স্পিচের সব কিছুর ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমনভাবে পড়বো যেন আমার বাক্যে একটা যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেয়, ধরো একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিল বা শূন্যস্থান দিল, ধরো হ্যাঁ বাংলায় যে আমরা শূন্যস্থান পড়ি না মাঝে মাঝে, একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সের মাঝখানে গ্যাপ আসছে, সেই গ্যাপটাতে আমি কি নাউন বসাবো, প্রোনাউন বসাবো, ভার্ব বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো নাকি অ্যাডভার্ব বসাবো, আমি আসলে কোন পার্টস অফ স্পিচটা বসাবো ওইভাবে পড়তে হবে। অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং পজিশন অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, কি পড়তে হবে, পজিশন অফ পার্টস অফ স্পিচ এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এই জিনিসটা একটু গেল, পজিশন অ্যান্ড আইডেন্টিফাই করাটা। আচ্ছা, প্রিপজিশনের ক্ষেত্রে কি পড়বো? প্রিপজিশন একটা খুবই বড় একটা টপিক, বাট তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তাহলে খুব ছোট মনে হবে। কিভাবে? দেখো, প্রিপজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে কোনটা? প্রিপজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা, তার মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা। আর কিছু জেনারেল রুলস থেকে প্রশ্ন আসে যে কোথায় আমার অন বসবে, কোথায় ওভার বসবে, কোথায় অ্যাট বসবে, কোথায় ইন বসবে, হ্যাঁ কোথায় অ্যালং বসবে, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ কিছু জেনারেল রুলস থেকে প্রশ্ন আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা তোমরা অলরেডি ইন্টারে পড়ে আসছো, অলরেডি তোমরা এইচএসসিতে পড়ে আসছো। আর যারা ফাঁকি দিছো তাদের একটু কষ্ট করতে হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসো রাইট ফর্ম ভার্ব থেকে কি খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। রাইট ফর্ম ভার্বের ভিতর কি কি ইনক্লুডেড থাকে এটা আমাদের একটু বুঝতে হবে। রাইট ফর্ম ভার্বের সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে টেন্স। রাইট ফর্ম ভার্বে সবার আগে যেটা পড়তে হবে সেটা কি? টেন্সটা পড়তে হবে তোমাদের। ঠিক আছে, টেন্স পড়তে হবে। টেন্স পড়ার পর কি পড়তে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়তে হবে। টেন্স পড়বা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা। এরপরে কিছু ব্যাপার থাকে, যেমন কজেটিভ ভার্ব আসে, তোমাদের কজেটিভ ভার্ব আসবে, তারপরে কন্ডিশনাল আসবে, সবগুলো রাইট ফর্ম ভার্বের ভিতরে অন্তর্ভুক্ত। কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ কন্ডিশনাল ইফের যে ব্যবহারটা আর কি, খুবই ছোট মানুষেরা পারে, তোমরাও আশা করি পারবা, যারা পারবা না তারা তো আসলে খুবই দুঃখজনক বিষয়। তাহলে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কজেটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স থাকবে, সাবজাংটিভ ভার্ব থাকবে তোমাদের জন্য, সাবজাংটিভ ভার্ব থাকবে। অর্থাৎ রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রত্যেকটা জিনিস ইনক্লুডেড, এবং এর বাইরে আরেকটা জিনিস সেটা হচ্ছে কিছু জেনারেল রুলস। কিছু কি থাকবে? জেনারেল রুলস থাকবে, লাইক ধরো যে উইশ ফেন্সির পরে কি বসতেছে, আনলেসের আগে পরে কি বসবে, অ্যাজ, দো, অ্যাজ, ইফ, সিন্স এদের আগে পরে কি বসবে, ঠিক আছে, ইউজ টু এর পরে কি বসবে, উড রেদারের পরে কি বসবে, কোথায় 2+V1 বসবে, কোথায় ভার্ব প্লাস আইএনজি বসবে, এই যে কিছু জেনারেল রুলস থাকে, এই জেনারেল রুলসগুলো একটু পড়তে হবে। অর্থাৎ রাইট ফর্ম ভার্বে কিন্তু বিশাল বড় একটা টপিক। প্রথমে টেন্স পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, পজিটিভ ভার্ব, কন্ডিশনাল, সাবজাংটিভ, তারপরে কিছু আমাদের জেনারেল রুলসটা পড়তে হবে। ঠিক আছে, এবার আসি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তার আগের বছর এসেছিল এটা। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ছোট্ট টপিক, মানে তুমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ো 10 মিনিটের টপিকটা খুব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, তারপরে ডিগ্রি পড়তে হবে আমাদেরকে, অর্থাৎ পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ যে ডিগ্রিটা আমরা একদম 9-10 থেকে কিন্তু পড়ে আসি, তাই না? তো খুব কঠিন কোনো টপিক কিন্তু এখানে নাই, এখানে এমন কোনো টপিক নাই যেটা আসলে তুমি জীবনে প্রথমবার শুনতেছো, প্রত্যেকটা জিনিস আমরা 9-10 থেকে পড়ে আসি। তো ডিগ্রি অফ কম্পারিজনটা গুরুত্বপূর্ণ। রিডান্ডেন্সি থেকে আমাদের মাঝে মাঝে কিছু প্রশ্ন চলে আসে, অনেক সময় রিডান্ডেন্সি থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, একটু কম গুরুত্বপূর্ণ, তারপরেও দেখে যাবা, মানে কঠিন কোনো কিছু না, দেখে যাবো আর কি। ওকে, আচ্ছা এবার আসো সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ, বেসিক সেন্টেন্স যে স্ট্রাকচারটা। সেন্টেন্সের ভিতরে আমরা কী পড়বো? দেখো, একটা সেন্টেন্স কিন্তু বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি, একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ পড়ি না, অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে, তারপরে তোমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্স হইতে পারে, অপটেটিভ সেন্টেন্স হইতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হইতে পারে। এই প্রত্যেকটা সেন্টেন্সের যে গাঠনিক প্রক্রিয়াটা, বেসিক যে ব্যাপারটা, এটা তোমাকে বুঝতে হবে। অনেকে আমরা কি করি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা গঠনটাই আসলে বুঝি না। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে একটা গঠন প্রণালী আছে এটাই কিন্তু আমরা বুঝি না। সেজন্য এই সেন্টেন্সের গঠনটা খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে, খুবই ভালোভাবে বুঝতে হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা, সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। এই যে আমরা এখানে ফাইনাইট নন ফাইনাইট পড়ছি না, ফাইনাইট নন ফাইনাইট, ওইটা যদি খুব ভালোভাবে বুঝে থাকো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমার কাছে একদম দুধভাত মনে হবে। তো সেন্টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই সেন্টেন্সগুলো একটু পড়ে ফেলবা। এর বাইরে এর পরবর্তী যে টপিকগুলো খেয়াল করো, ভয়েস নিয়ে আসলে যদি কারো এখনও কনফিউশন থাকে, ভয়েস পারো না এমন যদি কেউ থাকে, ভাই আল্লাহর ওয়াস্তে
পড়ো, ভয়েস থেকে প্রশ্ন আসবেই। এবং এই ভয়েসটা 9 থেকে পড়ে আসি আমরা, 9, 10, 11, 12 4 বছর পড়ি, তারপরেও গিয়ে আমরা ভয়েসে ভুল করে থাকি। ঠিক আছে, তাহলে ভয়েস থেকে সব কিছু পড়তে হবে। ন্যারেশনটা আমাদের সেম টপিক, 9, 10 থেকে 11, 12 পর্যন্ত সবাই পড়ি এটা। তো একদম দেখো, তুমি এতদিন পর্যন্ত 9, 10, 11, 12 যা পড়ছো, যেই কটা টপিক পড়ছো, প্রত্যেকটা টপিক এখানে আছে। এর বাইরে আসলে কোনো টপিক আসলে তোমাদের নাই। ঠিক আছে, আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার থেকে প্রশ্ন আসে, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক ড্যাংলিং মডিফায়ার। ট্যাগ কোশ্চেন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট দেখে যাইতে হবে আমাদের সব কিছু। ইমবেডেড কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ইমবেডেড কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আমরা, তোমরা যারা শর্ট সিলেবাসে যারা ছিলা তারা আসলে এটা তো পড়ো নাই, কিন্তু যারা লং সিলেবাসে ছিলা, অর্থাৎ এই বছর তোমাদের পার্ট থেকেই তারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কিন্তু অলরেডি পড়ে ফেলছো। সো ইন্টারের যেটুকু পড়ছো ওইটাই খুব ভালোভাবে এমসিকিউ আকারে জাস্ট পড়বা। ঠিক আছে, এমসিকিউ আকারে পড়বা। তারপরে খুবই গুরুত্বপূর্ণ পিন পয়েন্ট ইরর। এখন কথা হচ্ছে, পিন পয়েন্ট ইরর কি আলাদা কোনো টপিক? নো, পিন পয়েন্ট ইরর আলাদা কোনো টপিক না। এর আগ পর্যন্ত আমরা যতগুলো গ্রামার টপিক দেখছি, ওই গ্রামার টপিকগুলোর যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, তাহলেই তুমি একমাত্র পিন পয়েন্ট ইরর সলভ করতে পারবা। আদারওয়াইজ তুমি কোনোভাবে পিন পয়েন্ট ইরর সলভ করতে পারবা না। ঠিক আছে, মানে পিন পয়েন্ট ইরর আলাদা কিন্তু কোনো টপিক না। তুমি যত গ্রামার পড়তেছো সব কিছুর একটা মিক্সচার হচ্ছে এই পিন পয়েন্ট ইররটা, এটা পড়তে হবে। সাবজাংশন, এটা তো আমরা দেখেছি। প্যারালালিজমটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের পড়তে হবে। ইনভার্সন অফ ভার্ব পড়তে হবে। সর্বশেষ ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফিকেশন, দেখা যায় রাজশাহীতে বা জাহাঙ্গীরনগরে বা দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগুলো একটু আসে আর কি। ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফিকেশন ঢাবির জন্য একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের টপিক। এখন খেয়াল করো, এই সেকেন্ড পেপারের অধিকাংশ যে টপিকটা, সেকেন্ড পেপারের অধিকাংশ টপিকই কিন্তু আমাদের 9, 10, 11, 12 সাথে রিলেটেড। তার মানে আমার এমন কোনো কিছু নাই যেটা আমাকে আসলে এক্সট্রা করে পড়তে হচ্ছে। তুমি প্রোনাউন রেফারেন্স এইচএসসিতে পড়েছো অলরেডি, তুমি প্রিপোজিশন পড়েছো এইচএসসিতে, তুমি কানেক্টরসও পড়ছো এইচএসসিতে, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বও পড়ছো এইচএসসিতে, তারপরে ডিগ্রি আমরা ক্লাস 9, 10ও পড়েছি। ঠিক আছে, সেন্টেন্স তো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি, তাও যদি না পারো খুবই দুঃখজনক। ভয়েস ন্যারেশনও বাচ্চাকাল থেকে পড়ি আমরা। তারপর ট্যাগ কোশ্চেনও অনেক আগে থেকে আমরা পড়ে থাকি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও পড়ে থাকি। তার মানে অধিকাংশ টপিকই কিন্তু আমার পড়ার ভিতর আছে। তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা হচ্ছে বেসিকটা ধরে ধরে জাস্ট কি করা, একটু বুঝে বুঝে প্র্যাকটিস করা। ঠিক আছে, একটু বুঝে বুঝে কি করা, প্র্যাকটিস করতে হবে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া কোন বই থেকে পড়বো? মানে বাজারেও এত বই, মানে দেখা যায় এত দোকান খুলছে বইয়ের, যে আসলে বই সিলেকশনটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন বই থেকে পড়বো? একটা কথা মাথায় রাখবা যে বাজারে সকল বই ভালো, মোটামুটি মানে প্রচলিত সকল বই আমাদের কি মোটামুটি ভালো মানের। প্রচলিত যে বইগুলো আর কি বাজারে তোমরা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিতে আসার সময় বা এই যে প্রস্তুতি নেওয়ার সময় যে সকল বইগুলোর নাম শুনছো, প্রত্যেকটা বই মানসম্মত। তোমাদের কাজ কি? যে কোনো একটা বই নিবা, ওই বইটা কিসের জন্য শুরু করবা? শুধুমাত্র ওই বইটা করবা প্র্যাকটিসের জন্য। ওই বইয়ের যে এমসিকিউগুলো আছে, ওই বইয়ের যে এমসিকিউগুলো আছে, তুমি ওইগুলো জাস্ট প্র্যাকটিস করবা। কথা হচ্ছে রুলস কোথায় পড়বা? রুলস আমাদের ক্লাসে পড়বা। রুলস কই পড়বা? রুলস পড়বা হচ্ছে আমাদের ক্লাসে। মানে ক্লাসে আমরা যেই সকল রুলস পড়াবো, এর বাইরে আসলে পৃথিবীতে কোনো রুলস নাই। সো তুমি ক্লাসে একবার পড়তেছো, আবার বই থেকে যায় পড়বা, এটা কিন্তু একদম জগা খিচুড়ি হয়ে যাবে। দেখবা মানে পরীক্ষার হলে যায় একদম ঢেলে দিয়ে চলে আসবা। সো তোমাদের কাজ হচ্ছে রুলসটা আমাদের ক্লাস থেকে পড়া। রুলসটা ক্লাস থেকে নোট করবা, খুব ভালোভাবে নোট করবা। নোট করে সোজা চলে যাবা জাস্ট প্র্যাকটিসে। তুমি বইতে কোনো রুলসের দিকে তাকাবা না, তুমি করবা কি, জাস্ট প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার সময় যেটা বুঝবে না সেটা একটু ব্রেইন স্টর্মিং করবা। এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। তুমি যদি দুইটাই মেনটেন করতে যাও তাহলে কিন্তু খুব প্যারা হয়ে যাবে। হয় আমাদের ক্লাসের নোটটা করবা, না হয় একদম বইয়েরটা করবা, যে কোনো একটা করবা, দুইটা করতে যাবা না। কথা বুঝতে পারছো কি না? তার মানে বই যে কোনো একটা প্রচলিত বই কিনে তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। আর আমাদের যে ডাইজেস্টটা রয়েছে, সেই ডাইজেস্টে পর্যাপ্ত প্র্যাকটিস অংশ রয়েছে। তোমরা সেই ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করতে পারো, বা তোমাদের মন মতো যে কোনো একটা বই কিনবা, যে কোনো বই, ঠিক আছে, যে কোনো বই কিনবা মন মতো। সো এই বই নিয়ে আসলে আমাদের কোনো কথা থাকার মানে সন্দেহ থাকার কোনো প্রয়াসটা নাই। আর আমাদের অনলাইন কোর্স 5.0-তে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রত্যেকে অভিজ্ঞ মেন্টর রয়েছে, এবং বাংলাদেশে একমাত্র আমাদের প্রতিষ্ঠানেই এখানে যাদেরকে দেখতেছো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তোমরা যারা বিউনিটের প্রস্তুতি নিবা, তোমাদের তো টার্গেটই থাকে এইটা
তাই না? যারা ফার্স্ট টাইমার থাকো সবাই টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখানে যাদের দেখতেছো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমাদের এখানে একজন বিশেষ ক্যাডারও রয়েছেন, শিক্ষা ক্যাডারের সবাই মোটামুটি আমাদের বোর্ড টপার এবং টপ ক্লাস সাবজেক্টগুলোতে কিন্তু আমরা সবাই পড়াশোনা করতেছি। তো আমাদের অভিজ্ঞতার আলোকে, আমাদের পরামর্শ অনুযায়ী তোমরা যদি প্রস্তুতিটা নিতে পারো, আশা করি আমাদের মতো তোমরা সফলতা পাবা। ঠিক আছে? তো আমাদের কোর্সে তো অনেকে ভর্তি হবে, অত সিটও আমাদের নাই এবং সবাই আমার কথা শুনবেও না আমাদের, তাই না? তো তোমরা যারা শুনবা, জানি অল্প লোকজন শুনবা, তারাই কিন্তু দিন শেষে সফল হইতে পারবা। এবং আমি নিজেও কিন্তু এই অনলাইন কোর্স 2.0 এর স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে? এখন তো 5.0 চলতেছে না, আমি নিজেও কিন্তু ওদেরই 2.0 এর স্টুডেন্ট ছিলাম এক সময়। আমি কিন্তু এই কোর্সগুলো করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তোমরা অবশ্যই পারবা। সো জাস্ট আমাদের গাইডলাইনটা একটু ফলো করবা, নিয়মিত এক্সাম দিবা এবং যা বলতেছি ওইগুলো একটু শুনবা। এর মাধ্যমে খুব ইজিলি তুমি তোমার অ্যাডমিশন পিরিয়ডটা কভার আপ করতে পারবা। তো এই ছিল তোমাদের আজকের। আগামী আরও একটি ক্লাসে তোমাদের আরও গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। সে পর্যন্ত সবাই সাথে থাকো। আসসালামু আলাইকুম।